মন কেমনের বৃষ্টি লেখনীতে পুষ্পিতা প্রিমা পর্ব সংখ্যা 12। আয়নার সামনে দাঁড়িয়ে রিপ গায়ের পাঞ্জাবি সামনে এক একটা নিয়ে দেখছে। তাকে দেখতে কেমন লাগছে সেটা দেখছে, কিন্তু তার একটাও পছন্দ হচ্ছে না। সে চেঁচিয়ে ডাকলো, এই ইস্যু, আমি কোনটা পরবো, তাড়াতাড়ি আয়, দেখিয়ে দে। রিপের ডাকে মোনা চলে আসলো, হাসলো, বলল সে তো রেডি হচ্ছে, তুই ডাকলে আসবে নাকি। রিপ হতাশ হয়ে বসে পড়লো বিছানায়, বলল আমি কোনটা পরবো। মোনা হাসলো, বলল এই তোর প্ল্যানটা কি বলতো। রিপ মাথা চুলকায়, বলল আজ সেই দিনটা, সুযোগ পেলে আজ সত্যি সত্যি বলেই দেব, তোমাকে বলতে ভুলে গিয়েছি। মোনা হাঁ করে তাকালো রিপের দিকে। রিপের পাশে ধপ করে বসে বলল, ও আল্লাহ, তুই এই সুযোগটা কাজে লাগাচ্ছিস। রিপ হাসলো, বলল আমি বলেছি নাকি, ইস্যু তো নিজেই বলেছে সে ঘুরতে যাবে। মোনা চিন্তিত ভঙ্গিতে বলল, তাহলে সেখানে পরি গিয়ে কি করবে। রিপ ভাবলো, ভেবে বলল, পরির জন্যই তো ইস্যু যাচ্ছে, বর্দা নাকি পারমিশন দিয়েছে। মোনা হো হো করে হেসে উঠল, বলল আমার মেয়েকে কেন থার্ড পার্সন বানাচ্ছিস ভাই, তোরা একা যা। রিপ মোনার দিকে ফিরে বসলো, বলল সত্যি, কিন্তু ইস্যু তো পরীকে ছাড়া যাবে না। মোনা বলল, আমি চেষ্টা করে দেখতে পারি। দুজনের কথা শেষ করতে না করতেই হাজির হলো ঈশা। কলাপাতা রঙের শাড়ি পরেছিল, মাথার লম্বা চুলগুলো পিঠে পড়ে আছে, মুখে দীপ্তিময় হাসি, হাতের চুড়িগুলো টুংটাং আওয়াজ তুলছে। ঈশাকে দেখে মোনা হাসলো, রিপ দেখেনি। অন্যদিকে মুখ ফিরিয়ে দেখতে লাগলো কোন পাঞ্জাবিটা পরবে। ঈশা কোমরে হাত দিয়ে নাক ফুলিয়ে তাকালো, বলল, রিপ্তা, তুমি এখনো শার্ট পরে আছো। মোনা বলল, পরিমা কোথায় দেখে আসি, তোরা ঝগড়া কর। ঈশা কোমরে হাত দিয়ে বলল, কিছু বলছো না কেন। রিপ পাঞ্জাবি হাতে নিতে নিতে বলল, কোনটা পরবো বুঝতে পারছি না। ঈশা এগিয়ে গেল, রিপের হাত থেকে গাঢ় সোনালী রঙের পাঞ্জাবিটা কেড়ে নিল। রিপের গায়ে দেওয়ার মতো করে বর্ণনা দিতে লাগলো, এই দেখো এটা কেমন মানিয়েছে, কেমন সুন্দর লাগছে, খাপে খাপ মিলেছে একদম। এই রঙের পাঞ্জাবিটাই পরবে তুমি, এটাই পরবে, ঠিক আছে। মেয়েটি যদি একবারও চোখ তুলে দেখতো তাহলে দেখতে পেত সুন্দর ছেলেটি তার সৌন্দর্যের বর্ণনা একটুও শুনছে না। সে তো বিমোহিত তার সামনে দাঁড়ানো মেয়েটির মুখশ্রীতে, মেয়েটির নতুন রূপে। কিন্তু আফসোস মেয়েটি খেয়ালই করলো না, চোখ তুলে দেখলেও না। পরীর ডাকে হুঁশ ফিরল রিপের। কি কি করতে করতে সে সরে পড়লো ঈশার সামনে থেকে। ছি, কি নির্লজ্জ সে, এভাবে কেউ তাকিয়ে থাকে। ইস্যু কি ভাবলো কে জানে, তার রিপটা এতটা খারাপ। পরীর পরনে সাদা গোলাপি মিশের একটা ফ্রক, হাতেও অন্য রঙের দুইটা ফ্রক। ঈশার দিকে তাকিয়ে ফ্রক দুইটা দেখিয়ে বলল, ফিপ্পি এতো। ঈশা পরীকে দেখে হাসলো, ফিসফিস করে বলল, আমার মা। পরী তার কথার জবাবে হাসলো, বলল এতো। ঈশা আবার ডাকলো, এই মা। পরী হেসে ঈশার মুখের কাছে মুখ নিয়ে বলল, এম্মা। ঈশা তার মুখ দুহাতে আগলে ধরে গুলুমুলু দুই গালে আদর দিয়ে বলল, আম্মা ডাকো। পরী ঈশার মতো করে ঈশার দুই গাল আঁকড়ে ধরে, ঈশার দুই গালে লালা লাগিয়ে দিয়ে বলে, আম্মা। খুশিতে ঈশার চোখে পানি চলে আসে, সে তা আড়াল করে। পরীর কপালে চুমা দেয়, বলে, তুমি জানো আমি তোমার মা, ফিপি নয়, আর তোমার বাবা ডক্টর। রিক আর মোনা ছুটে এলো। রিক বলল, দেখেছিস শিশু, তিনটাই পড়বে নাকি। ঈশা হাসলো, পরীর হাত থেকে ফ্রক দুইটি নেওয়ার জন্য বলল, আমাকে দাও মা, সবগুলো কিভাবে পড়বে। পরী ডাক দিল না, ডাকলো রি, মিন্নি। মিনি উড়ে এলো, ডাকলো যাবো যাবো। ঈশা হাসলো, বলল, যাবে ঠিক আছে, এখন পরীর হাত থেকে কাপড়গুলো নিয়ে রেখে এসো পরীর ঘরে। মিনি তাই করলো। পরী হাত থেকে ঠোঁট দিয়ে কেড়ে নিল ফ্রক দুটো, উড়ে চলে গেল। পরী মিনির পিছু পিছু দৌড়ে গেল, ডাকলো, মিন্নি, না না না। রিক আর মোনা হাসতে হাসতে দৌড়ে গেল পরীর পিছু পিছু। পরী ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে কেঁদে দৌড়ালো মিনির পিছু। রিপ যখন বের হয়ে এলো রেডি হয়ে, ঈশার হঠাৎ মনে হলো আজ যদি তাদের সঙ্গে ডক্টর থাকতো। রিপ বলল, কেমন লাগছে। ঈশা হাসলো, রিপের পাঞ্জাবির কলার ঠিক করে দিয়ে বলল, সেই লাগছে। ফটো তুলে পাঠাতে হবে নীরার কাছে, বেচারি ক্লাসের ওপর ক্লাস খাবে। রিপ রেগে তাকালো ঈশার দিকে। ঈশা হাসতে হাসতে চোখ বন্ধ করে নিল, আর রিপ সেই হাসির মায়া জালে আবারও আটকা পড়লো। কখন ছাড়া পাবে কে জানে। পরী রিকের কোলে চড়ে নেমে এলো নিচে। জহির মিয়াকে দেখার সাথে সাথে রিকের কোল থেকে নেমে এলো। জহির মিয়ার সামনে তাকিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো, দেখাতে চাইলেও সে নতুন জামা পড়েছে, কিন্তু জহির মিয়ার চোখের সামনে পত্রিকা, তাই পরী রাগ করলো। চোখে টলমলে পানি নিয়ে রিকের দিকে তাকালো। রিক হেসে বলল, বাবা পত্রিকা সরাও, আমার মেয়েকে দেখো, বলো সুন্দর লাগছে।
জহির মিয়া পত্রিকা সরাতেই হেসে উঠল পরি। গালের দুপাশে হাত দিয়ে এদিক ওদিক টলতে টলতে বলল, দাদা বাহ। রিপ পাঞ্জাবির হাতা গুটিয়ে নিচে নামতে নামতে বলল, ওয়াহ মানে ওয়াও, আমি শিখিয়েছি। পরি হাসলো, রিপের দিকে ফিরে বলল, রি ওয়াহ। সবাই হাসলো। পরি দৌড়ে গেল তালহার কাছে, নিজেকে দেখিয়ে দিয়ে বলল, দাদা ওয়াহ না। পরি তালহা বেগম হাসলো, বলল, হ্যাঁ আমার দাদুমণি অনেক সুন্দর। পরি তালহাকে আদর দিয়ে চলে আসলো। মোনার কাছে গিয়ে ও একই কাজটা করলো। মোনা পুরো গাল লালা দিয়ে ভরিয়ে দিল। ঈশা যখনই নিচে নেমে আসে, পরি তার কাছে দৌড়ে যায়, বলে, ফিপ্পি ওয়া। ঈশা হাসলো, ফিসফিস করে বলল, আমার মা তো খুব সুন্দর, খুব খুব কিউট। পরি কিউট উচ্চারণ করতে চাইলো, পারলো না। ঈশা খিলখিল করে হাসলো পরির কাণ্ড দেখে। সে হাসির মাঝে একজনের চোরা দৃষ্টি বারংবার ঘুরপাক খাচ্ছে অবিরত। রিপ চেঁচিয়ে ডাকলো ঈশাকে, আর কতক্ষণ, তাড়াতাড়ি আয়। মোনা এগিয়ে আসলো, বলল, পরি না যাক, তোরা যা না। সাথে সাথে ঈশার মুখ কালো হয়ে গেল। রিপ তা দেখলো, এগিয়ে এসে মোনাকে বলল, না পরি যাক, আমি বলেছি। ইসু যাবে পরি। ঈশা অসহায় চোখে মোনার দিকে তাকালো। মোনা হেসে দিল, বলল, মজা করছিলাম, যা। ঈশা কোলে তুলে নিল পরীকে, বলল, সবাইকে টাটা দাও মা। পরি চুপ থাকলো, কাউকে টাটা দিল না। ঈশা যখন দরজার কাছাকাছি আসলো, পরি তার কোল থেকে নামার জন্য জোরাজুরি করলো। ঈশা অবাক হয়ে নামিয়ে দিল পরীকে। পরি দৌড়ে গেল রিকের দিকে। রিক তাকে দৌড়ে যেতে দেখে হাঁটু ভেঙে মেঝেতে বসে হাত বাড়িয়ে দিল। পরি শক্ত করে গলা জড়িয়ে ধরল রিকের, মিনমিন করে ডাকলো, পাপ্পা। শক্তপোক্ত ব্যক্তিত্বের রিক আজ কান্না হাসিতে একাকার। অনেক সময়, প্রায় অনেকটা সময় পার হলেও বাবা মেয়ের ছাড়াছাড়ি নেই। পুরো বাড়ির প্রত্যেকটা সদস্য খুশির জল ফেললো ফোঁটা ফোঁটা। ঈশা তো দরজার কাছাকাছি দাঁড়িয়ে অমন দৃশ্য দেখে হাসলো। ফোনে কয়েকটা ছবিও নিল। পরি রিকের মুখে আদর দিতে দিতে লালা লাগিয়ে দিল। রিকও দিল, বলল, মাটা কবে ফিরবে? একা লাগবে তো খুব। পরি কাঁদতে কাঁদতে হাসলো, বলল, এ তো আম্মা। রিক ও পরির সাথে করে ফ্লাইং কিস ছুঁড়ে বলল, আম্মা। রিক কোলে তুলে নিল পরীকে, বলল, তোমার মেয়ে কি শ্বশুর বাড়ি যাচ্ছে? আশ্চর্য। রিক বলল, তাড়াতাড়ি ফিরিস আর সাবধানে থাকিস। পরি সবাইকে হাত দেখিয়ে বলল, তা তা তা। প্রকৃতিতে শীতল বাতাস, মৃদুমধুর হাওয়ায় উঠছে মেয়েটির চুল। শাড়ির আঁচল স্থির ভারী হওয়ায় তার কিছুটা দূরে ছোট্ট মেয়েটি খেলা করছে আর দুইটা বাচ্চার সাথে। মেয়েটি দাঁড়িয়ে তা দেখছে আর হাসছে। দূর থেকে দাঁড়িয়ে কেউ একজন মেয়েটিকে খুব ভালোভাবে দেখছে, মন ভরে দেখছে। কাছাকাছি দাঁড়িয়ে এভাবে দেখা কি আদৌ সম্ভব? ভাই নামক এক অদৃশ্য বেড়াজালে সে আটকা। এই বেড়াজাল কখন ছিঁড়বে? আজ তো ছেঁড়ার কথা। ইস্যু তো তারই ছিল যখন সে বুঝতে শিখেছে ভালোবাসা কি। সেই 10 বছর থেকেই ভালোবাসে সে। ইস্যু তো তখন কত পিচ্ছি ছিল, সারাক্ষণ রিপুদা রিপুদা বলে ঘুরে বেড়াতো। এই মেয়েটাকে সে তখন থেকেই ভালোবাসে। জীবনের এই 27-28 বছর বয়সে এসে সে এখনো ঠিক সেভাবেই ভালোবাসে ওই পিচ্ছি ইস্যুকে। যদিও ইস্যু পিচ্ছি নেই, অনেক বড় হয়েছে, সবটা বুঝতে শিখেছে। হয়তো বয়সের তুলনায় একটু বেশিই বোঝে। বুঝলে বেশিও, যেটা বোঝার দরকার নেই সেটাই বোঝে না, আর চোখে পড়ে না কোনো কিছুই। সে তো বুঝতেই চায় না। রিপ বেলুন বিক্রেতা থেকে একগুচ্ছ বেলুন নিল। পরি তখন ছোট্ট দুইটা বাচ্চার সাথে খেলাই মত্ত, খিলখিল করে হাসছে আর বকবক করে কি সব বলছে। ঈশা ঘুরে ফিরে দেখছে পরির কাণ্ড। আশ্চর্য, রিপুদাটা কোথায় গেল? রিপ বেলুন হাতে নিয়ে রাখলো পরিকে। পরিমা, নিয়ে যাও, দেখো কি এনেছি। পরি ঘাড় ঘুরিয়ে তাকালো, হাতের মুঠি দিয়ে কপালের চুল সরালো, ঠিক ডক্টর আদি চৌধুরী যেভাবে কপালের এক পাশ হাত বুলায়। ঈশা অবাক হলো, এই বাজে অভ্যাসটা কখন শিখলো পরি? ডক্টর আদি চৌধুরীর সন্ধান বলতে কিচ্ছু হয় না, কিচ্ছু না। রিপ ঈশার দিকে তাকালো, বলল, তোর জন্য কিনিনি, আমার মায়ের জন্য কিনেছি। ঈশা হাসলো, বলল, হ্যাঁ, এখন আমাকে কি দরকার? তোমাদের তো মা একটা আছে না। পরি দৌড়ে এলো, রিপের পাঞ্জাবি টেনে ধরে বলল, রি, ও তো। রিপ পরিকে কোলে তুলে নিয়ে বেলুনের গুচ্ছ হাতে ধরিয়ে দিল। পরি খুশি হয়ে রিপের গালে গাল লাগিয়ে আদুরে কণ্ঠে ডাকলো, রি। মুখ ফুলিয়ে তাকানো ঈশার দিকে তাকিয়ে রিপ বলল, দেখেছিস আমাকে পাম দিচ্ছে। ঈশা কথা বলল না, আর এই রাগী মুখশ্রীতে স্থির দৃষ্টি নিবদ্ধ করলো রিপ। ঈশা ছোট ছোট চোখ করে তাকালো রিপের দিকে। রিপ হু বলে আওয়াজ করলো, কিন্তু চোখ সরালো না। ঈশা বলল, কি হয়েছে?
রিপ কাঁপা কাঁপা হাতে একটি কাঠগোলাপ বাড়িয়ে দিল ঈশার দিকে। ঈশা আচমকা হেসে উঠল, বলল, এটা কোথায় পেলে? রিপ চমকালো, আমতা আমতা করতে করতে বলল, ওই ওখানে একটা গাছ ছিল, ছিঁড়ে নিয়েছি, তোর জন্য, নিবি না? ঈশা কেড়ে নিল, বলল, কেন নেব না, কিন্তু ছেঁড়াটা ঠিক হয়নি। রিপ মাথা চুলকালো। পরি ঈশার হাত থেকে ফুলটা কেড়ে নিতে চাইলো, ঈশা দিল না। পরি জোরে জোরে আওয়াজ করে ডাকলো, ফিপ্পি। রিপ বলল, দেখেছিস কি ধমক? ঈশা হাসতে হাসতে বলল, দেব না তোমাকে, এটা আমার। পরি রিপের কোল থেকে ঝাঁপ দিতে চাইলো ঈশার কোলে। ঈশা দৌড়ে সরে গেল, বলল, দেব না, খুব 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 মারবো তোমাকে। পরি কাঁদার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তার মধ্যেই পরির সামনে কাঠগোলাপ এনে দিল আদি। ঈশা দেখেছিল কিছু আগেই, সে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে সরে গিয়ে দাঁড়ালো, বলল, রিপটা, আমি ওখানেই আছি। রিপ অবাক হয়ে তাকালো আদির দিকে। পরি কেড়ে নিল কাঠগোলাপ আদির হাত থেকে, ফ্লাইং কিস ছুঁড়ে মেরে বলল, আম্মা। আদি হাসলো, বলল, বাহ, তুমি ফ্লাইং কিস ছুঁড়তেও জানো? পরি জবাব দিল না, কানে গোজার জন্য কানের কাছে ফুলটা নিয়ে গেল, ডাকলো, রিপ। রিপ বলল, কানে কিভাবে দেবে মা? আদি হাসলো, বলল, এখানে হঠাৎ, এনি ওকেশন? রিপ বলল, তুই এখানে কেন শালা? আমার কত বড় ক্ষতি করলি তুই জানিস? আদি কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো। আমি আবার কি করলাম? রিপ জবাব দিল না, পরীকে নিয়ে চলে গেল। আদি সাথে সাথে পিছু ফিরে তাকালো মেয়েটার দিকে। ঈশা পা ফেলতে ফেলতে চলল, কোনো বোধহয় নেই তার, অনুভব হালকা। আদি তার পিছু নিল, ডাকলো, শুনছেন, কথা ছিল। ঈশা থমকালো, কিন্তু পিছু ফিরল না। আদি দৌড়ে গেল, ঈশার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে থাকলো। যখনই ঈশা আর চোখে তাকালো, তখনই সরাসরি চোখাচোখি হয়ে গেল দুজনের। অনেকটা সময় নীরবতাই কাটলো। বহু সময় পার হয়ে যাওয়ার পর আদি জিজ্ঞেস করলো, কেমন আছেন? ঈশা হঠাৎ এমন প্রশ্ন শুনে প্রচন্ড হাসি পেল। কতগুলো দিন পর সে এমন প্রশ্ন শুনলো নিজের স্বামীর মুখে, অদ্ভুত ব্যাপার। ঈশা হাসলো, তবে তা দেখালো না। বলল, ডক্টরদের বলতে হয় না কেমন আছি, তারা তো চেহারা দেখলেই বুঝে যেতে পারে যে কেমন আছি বা কেমন আছে। আদি প্রত্যুত্তর করলো না, বলল, শরীর কেমন আছে তা তো বোঝা যায়, বুঝতেও পারি, কিন্তু মন কেমন আছে সেটা তো আর বুঝতে পারি না, তাই না? ঈশা অবাক হয়ে ঠোঁট গোল করে বলল, ও, আপনি মনের কথা বলছেন? আদি বলল, হ্যাঁ। ঈশা বিশেষ পাত্তা দিল না আদিকে। আদি হাঁটতে হাঁটতে বলল, শাড়ির রংটা আপনাকে মানায়নি, কেউ বলেনি? ঈশা অবাক হলো না, স্বাভাবিক গলায় বলল, বলেছে, তবে আমি কারো কথাকে পাত্তা দিই না, প্রয়োজনও মনে করি না। আদিও ঈশার মতো করে ঠোঁট গোল করে বলল, ও আচ্ছা। ঈশা জবাব দিল না, তার খুব রাগ লাগলো। অদ্ভুত সুন্দর নির্মল বাতাস বয়ে গেল হঠাৎ, গাছের পাতা ফুল নড়ে উঠল। আদি অনেকক্ষণ সময় নিয়ে বলল, আপনার কাছ থেকে কিছু চাইতে পারি? বেশি কিছু না। ঈশা এবার অবাক হলো, বুক ধক করে উঠল তার। গলা উঁচিয়ে দেখলো রিপ আর পরীকে, কোথাও দেখা গেল না। সে ছুটলো সেদিকে, কিন্তু বেশি দূর এগোলো না। তার শাড়ির আঁচলে টান অনুভব হলো, ঠিক কয়েক বছর আগের মতো। ঠিক 3 বছর আগেও ডক্টর যেভাবে শাড়ির আঁচল ধরে রাখতো তার, সেই রকমই। এ মুহূর্তে সে রাগ করার মতো কিছু খুঁজে পেল না। সাথে সাথে পিছু ফিরে তাকালে আদি ফেলে দিল তার শাড়ির আঁচল, বলল, সরি, আমার ভুল হয়ে গেছে। ঈশা কিছু বলল না। আদি এগিয়ে এলো, ঈশার দিকে তাকিয়ে অনুনয় করে বলল, আমি জানি আপনার আমার পথ সম্পূর্ণ ভিন্ন, আপনার কাছ থেকে আমার চাওয়ার কিছুই নেই, থাকলেও এখন আর সেই সুযোগ নেই, না আপনার না আমার। আপনি তো অন্য কারো স্ত্রী, আর আমিও অন্য কারো স্বামী। আই প্রমিস, আমি জানতে চাইবো না কে আপনার স্বামী, কি করে, কোথায় থাকে, কোনো প্রশ্ন করব না। শুধু একটি হেল্প লাগবে আমার মনে হয় আপনিই সেটি পারবেন। ঈশার দুশ্চিন্তা বাড়ল, মিনি যদি দেখে ফেলে ডক্টরকে, খাঁচার ভেতর থেকে যদি ডাক দেয়। আদি প্রশ্ন করলো, আপনি কি বিরক্ত? ঈশা বলল, না, বলুন। আদি তার সামনে এসে দাঁড়ালো, কোনো ভনিতা ছাড়াই বলল, আপনি মিষ্টি নামের কাউকে চেনেন? ঈশার বুকটা কেঁপে উঠল, সাথে তার পুরো শরীরও। সে প্রশ্নের মর্মার্থ না বুঝলো প্রথমে। মিষ্টি ডাকটি শুনে সে চমকালো, খুশিও হলো, চোখে জল টলমল করে উঠল। কিন্তু যখনই বিষয়টা বোধগম্য হলো, তখন সে সাথে সাথে পিছু ফিরল। চোখাচোখি সামনাসামনি হয়ে গেল আবারও। ঈশা বিড়বিড় করে জানতে চাইলো, মিষ্টি? আদি মাথা নাড়ল, বলল, হ্যাঁ মিষ্টি, আমার ওয়াইফের নাম মিষ্টি। ঈশা চুপ থাকলো, মুগ্ধ হয়ে শুনলো সেই কথা। আমার ওয়াইফের নাম মিষ্টি, বাজতে লাগলো সেই শব্দ কানে। আমার ওয়াইফের নাম মিষ্টি, আমার ওয়াইফের নাম মিষ্টি। ঈশা যেন অন্য এক জগতে পা রাখলো, ঠোঁট বিস্তৃত করে হাসলো সে। আদি অবাক হলো না, কষ্ট পেল শুধু। যে কষ্ট পরিমাপ করা যায় না, দেখা যায় না, শোনা যায় না। সে তো এই মেয়েকেই ছলছলে চোখ দেখতে চেয়েছিল। এই মেয়েটার ঠোঁটের হাসি নয়,
কান্না দেখতে চেয়েছিল, হিংসে দেখতে চেয়েছিল, অভিমান দেখতে চেয়েছিল, কিন্তু মেয়েটি তাকে কি দেখালো? হাসি। তার হাসি পাচ্ছে। আদি নিজের রাগ, অভিমান, কষ্ট লুকালো। সে জানে অনর্থক তার এসব অভিমান, তার উপরও কেন জানি অভিমান জমে গেল বুকে। এই অভিমান কখনো প্রকাশিত হওয়ার সুযোগ কি আসবে? সুযোগ চলে যাওয়ার পর হঠাৎ এমন ভাবনা আসা কি হাস্যকর নয়? ঈশা নীরবে হেসে বলল, মিস্টার আদি, আপনি মিষ্টির হাজব্যান্ড হয়ে তাকে চিনেন না, আর আমি কি করে চিনবো? ব্যাপারটা হাস্যকর না? আদি কি বলবে বুঝে উঠতে পারলো না, শুধু বলল, আপনিও চেনেন না তাকে? তাহলে কে চেনে? ঈশা অদ্ভুত ভাবে প্রশ্ন করে বসলো। প্রশ্নটা নিজের মনকে করুন, উত্তর পেয়ে যাবেন। আদি সরাসরি চোখ তুলে তাকালো ঈশার দিকে। চকচক করা চোখ দেখে তার চোখে পড়ল ঈশার। হয়তো সে ভুল দেখলো। আদি বলল, আমার মন কথা বলে না বৃষ্টি, বলে না। যদি বলতো তাহলে আজকে নিশ্চয়ই বৃষ্টি হতো। মন কেমনের বৃষ্টি? ঈশা নিঃশব্দে হাসলো কিংবা কাঁদলো, আওয়াজ করে বলল, মিস্টার চৌধুরী, বৃষ্টি ঠিকই এসেছিল, কিন্তু সঠিক সময়ে আসেনি। আর এর কারণটা আপনি নই, কিন্তু ভাগ্যের পরিহাস। আদি পিছু হাঁটে 2 পা, বলে, আপনি সত্যিই চেনেন না? আপনার বয়সে কিংবা বড় কিংবা ছোট হতে পারে, কিন্তু চেনার কথা। ঈশার বলে দিতে ইচ্ছে হলো, আপনার মিষ্টি আপনার সামনেই আছে, খুব কাছে আছে, আপনার পাশেই, কিন্তু দেখছেন না আপনি ডক্টর, আপনি অন্ধ। আদি চোখ নিচে নামিয়ে রাখে, এদিক ওদিক তাকিয়ে বলে, দুঃখিত আপনাকে ডিস্টার্ব করার জন্য। ঈশা বলল, কি জন্য খুঁজছেন তাকে? আদি ঈশার প্রশ্নে চমকালো, বলল, অদ্ভুত প্রশ্ন, স্বামী তার স্ত্রীকে কেন খোঁজে? ঈশা মাথা নামিয়ে হাসলো, বলল, হারাতে দিলেন কেন? আদির কণ্ঠে রাগ ধরা দিল, বলল, আমি হারাতে দেওয়ার কে, যদি সে নিজ থেকেই হারিয়ে যেতে চায়? ঈশা হাসলো আওয়াজ করে, বলল, সে হারিয়ে গেল আর আপনি হারিয়ে যেতে দিলেন? যাই হোক, এত কথা আমি কেন বলছি? আপনার সাথেই বা কেন বলছি আমি কথা? কে হন আপনি আমার? আদির ভাবান্তর ঘটল একটি প্রশ্নে। কে হন আপনি আমার? কথার বানেও কি কাউকে আঘাত করা যায়? যদি যায় তাহলে বলতেই হবে। ঈশা মেয়েটি সেই কাজ খুব ভালোভাবে পারে। খুব সুনিপুণ ভাবে সে আঘাত করলো আদিকে। আদি উত্তর দিল না সে প্রশ্নের, শুধু বলল, এই সামান্য কথা বলার জন্য কি কারোর হতে হয় নাকি? ঈশা উত্তর দিল না, হেঁটে এগিয়ে গেল। আদি তার পিছু পিছু হেঁটে গেল, বলল, মিষ্টি আপনার মতো দেখতে। ঈশা স্তব্ধ হয়ে গেল। আদি বলল, আমার মনে হয়, কারণ আমি যখন মিষ্টিকে ভাবার চেষ্টা করি তখন শুধু একটি চেহারাই ভাসে, আর একটি দৃশ্য, বৃষ্টির দিনের। কেন এমন হয়? ঈশা চাপা গলায় গর্জে বলল, আপনি যান এখান থেকে। আদি দুঃখিত গলায় বলল, আপনি বৃষ্টি, মিষ্টি নন। আর আমি মিষ্টিকেই খুঁজছি, বৃষ্টিকে নয়, তাই রাগার কোনো প্রশ্নই আসে না। আপনি নিজেকে মিষ্টি ভাববেন না, সে মোটেও আপনার মতো স্বার্থপর নয়। সে ফিরবে আমার কাছে, কিন্তু আপনি তো। ঈশা চাপা গলায় বলল, যান, আমার সামনে আর আসবেন না। আপনাকে আমার সহ্য হচ্ছে না, আপনাকে কোনো সাহায্য আমি করতে পারবো না। আদি পলকহীন তাকিয়ে শুনলো ঈশার কথা, বলল, যাচ্ছি, আর আসবো না, কখনো আসবো না। আপনিও আমার সামনে কখনো পড়বেন না, কোথাও আসবেন না আপনি, কল্পনায়ও না। পাষাণ কোথাকার। নিজের মন পড়তে না পারা মানুষগুলো বোধহয় এমনই হয়, তারা বুঝে উঠতে পারে না আসলেই তারা চাইটা কি, কাকে চায়। আদি ঠাঁই দাঁড়িয়ে থাকলো। ঈশা এগিয়ে চলল। আজ তার খুশির দিন, তবে এই খুশির কারণে তার হাসতে ইচ্ছে করলো না, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলো। পুরো পৃথিবীকে জানিয়ে দিতে ইচ্ছে হলো আজ সে ডক্টরকে শুনতে পেয়েছে, ডক্টর তার আছে, ডক্টর তাকে ভালোবেসেছে বৃষ্টি রূপে, আজও মেয়ে ভালোবাসে মিষ্টি রূপে। রূপ 2টা, কিন্তু মানুষ তো একটাই। আঁখি জলে ভেসে ভেসে ঈশা পা বাড়ায়। আদিও পা বাড়ায় তার উল্টো দিকে, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে। দূরে দাঁড়ানো রিপ ঈশার কাছে এগিয়ে এলো, বলল, আদি কি বলছিল? পরনে নীল কুর্তি আর সাদা সালোয়ার ওড়না পরা মেয়েটি গাড়ি থেকে তাড়াহুড়ো করে নামলো। আফাজ আহমেদ জিজ্ঞেস করলো, আদি কি এখানেই? তুমি শিওর রিমি? আমি কি চলে যাব? আইমি কাবা কাবা কণ্ঠে জবাব দিল, লিয়া আন্টি তো বলেছে আদি এখানেই এসেছে, তুমি চলে যাও, চিন্তা করো না, আমি বাসায় ফিরবো। এলোমেলো পায়ে হেঁটে যখন আদি তার সামনেও এগোলো, মেয়েটাকে দেখার সাথে সাথে সে থমকে দাঁড়ায়, এক দৃষ্টে তাকায়। আদিকে দেখার সাথে বুক ছিঁড়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো আইমি। আদির মলিন চেহারায় হাসির ছিটে ফোটাও দেখতে না পেয়ে আইমির মুখটাই মলিন হয়ে গেল। আদি সোজা হয়ে দাঁড়িয়ে রইল। আইমি ধীর পায়ে এগোতে এগোতে আদির সামনে এসে জাপটে চড়িয়ে ধরলো। সাথে সাথে হুড়মুড় করে কেঁদে দিয়ে বলল, আই মিষ্টি ইউ আদি, মিষ্টি ইউ আ লট। আদি যেভাবে আগে ছিল ঠিক সেভাবেই দাঁড়িয়ে রইল, নড়লো না, চড়লো না। আইমি কাঁদতে কাঁদতে তার বুকটা ভিজিয়ে দিল। ভেজা ভেজা অনুভব হয়, সে মুখ খুললো, ছাড়ো আইমি। আইমি আরো চেপে ধরলো, বলল, আমি আগের আদিকে চাই না, এই আদি আমার জন্য ঠিক আছে। তুমি এত চুপ কেন আদি?
তুমি বাসা থেকে বেরিয়ে গেছো, কোথায় খাচ্ছো কি করছো কিচ্ছু জানি না। তুমি যোগাযোগের সব রাস্তা বন্ধ করে রেখেছো, কিন্তু কেন আদি? আদি শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। আইমি তাকে ছেড়ে দেয়। আদি সামনে ঘুরে দূরে ওই শাড়ি পরা রমণীয় দেখা গেল তার দিকে তাকিয়ে। মেয়েটির খুশিতে কিংবা দুঃখে চোখ চকচক করলো। আদি বোধ হয় ভুল দেখলো। আইমি আদির সামনে এসে দাঁড়ায়, বলে, কেন এত চুপ আদি? আমার কষ্ট হচ্ছে তো। আদি তারপরে চুপ। কি বলবে সে? কি বলা উচিত তার? এই নিষ্ঠুর পৃথিবীর মানুষগুলো বড্ড নিষ্ঠুর। কে ভেবেছে তার কথা? মা, বাবা, ওই দূরে দাঁড়ানো মেয়েটি, সে চোখের আড়াল হওয়া মাত্রই অন্যের হাত ধরেছে। কে ভেবেছে তার কথা? ওই চিরকুটের মালিকিন মিষ্টি, যে তার নিজের দায়িত্ব শেষ করে চলে গিয়েছে, আদির কথা একবারও ভাবেনি। আইমি তাকাই আদির মুখপানে, বলে, আদি তুমি কিছু খাওনি? আদি শুকনো হাসি উপহার দেয় আইমিকে, বলে, খেয়েছি। কারো মুখের দু একটা কথাই এমন শক্তি থাকে, পেট ভরে যায়। অন্য কিছু খাওয়া লাগে না। আমি সরি ইমি, তোমাকে এত দূর নিয়ে আসলাম। আইমি চোখের জল মুছে নেয়, বলে, চলো আমরা পাশের রেস্টুরেন্টে যাই, খেতে খেতেও কথা বলি। আদি নড়ে না, বলে, আমার খিদে নেই ইমি। তাহলে চলো, বাসায় যাবে তোমাদের, আন্টি অসুস্থ। আদি আদি হাত ছাড়িয়ে নিল, বলল, না যাব না। আইমি হতাশ হলো, বলল, কেন এমন করছো আদি? আদি চুপ থাকলো। আমাদের বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে আদি, তুমি খুশি ছিলে তো? হঠাৎ এমন আচরণের কারণটা কি? আদি কোনো কথা বলে না। কলাপাতা রঙের শাড়ি পরা মায়াবিনী চলে যাওয়া দেখে সে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, বিড়বিড় করে উচ্চারণ করে, পাষাণ। আইমি বলে, আদি আমরা কোথাও বসি? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তোমার চেহারার কি অবস্থা দেখো তো আদি। তুমি নিজের খেয়াল কেন রাখছো না? এটা ওটা বলে যায় মেয়েটি অবিরত। কি আশ্চর্য! আদি আচমকা এক কাজ করে বসে। দূরের ওই মেয়েটির যাওয়ার দিকে তাকিয়ে জাপটে জড়িয়ে ধরে আইমিকে, বলে, ইমি সবাই চলে যাক, কিন্তু তুমি থেকো। সবাই স্বার্থপর ইমি, তুমি কখন এমনটা হইও না। দেখতে দেখতে নেমে এলো সন্ধ্যা। রাস্তার পাশে পড়ে থাকা বাইক আর একটি ছেলে আর একটি মেয়ে। মেয়েটির বুকের ওপর আছোয়া হয়ে একটি ছোট্ট মেয়ে মেয়েটির মুখে আঁকিমুখি করে ডাকছে, আম্মা, আম্মা, রি, মিন্নি। মানুষজন দৌড়ে এলো। পড়ে থাকা একটি খাঁচায় একটি টিয়ে পাখি ডানা ঝাপটে বলল, রি, মিষ্টি, প্রিন্সেস। লোকজন জড়ো হলো। বেশি আঘাত পেয়েছে ছেলেটি। মেয়েটি কপালের পাশে সামান্য আঘাত পেয়েছে, হাতে পিঠে পেয়েছে। ছেলেটি কপালে, নাকে, মুখে সবখানে আঘাত পেয়েছে। ভাগ্য ভালো প্রাণটা একেবারে যায়নি। লোকজনের কোলাহলে ঈশার জ্ঞান ফিরল। দূরে পড়ে থাকা ছেলেটিকে দেখে সে গগন বিদারী চিৎকার দিয়ে কেঁদে উঠল। পরিও তার কান্না দেখে কেঁদে দিল। একজন মহিলা এসে কোলে নিল পরীকে, শান্ত করতে চাইল। ঈশা দৌড়ে গেল রিপের কাছে। রিপের মাথা তার কোলে নিয়ে এলোমেলো ভাবে কাঁদার জন্য কথা বলতে ভুলে গেল। যখনই কথা স্পষ্ট হলো, তখন সে মুখ ধরে ডাকলো, ওঠো রিপ্তা, এই রিপ্তা, ওঠো, শুনতে পাচ্ছ আমায়? এই রিপ্তা, রিপ্তা, আমার জন্য সব হয়েছে রিপ্তা। ওই শয়তানগুলো আমাকে মারতে চেয়েছিল, কিন্তু তুমি আঘাত পেলে। আমি তোমাকে আর কত আঘাত দেব রিপ্তা? তুমি ওঠো, এবার আমি তোমাকে সব বলে দেব। তুমি আমার পাশে থাকবে আমি জানি রিপ্তা। চুপ করে থেকো না, ওঠো না প্লিজ। এই দেখো ইস্যু কাঁদছে, তোমার জন্য কাঁদছে। তুমি চোখ খুলো না, বন্ধ করে কেন রেখেছো? এই রিপ্তা। তার কান্নার আওয়াজে ভারী হয় পরিবেশ। কয়েকজন এসে রিপকে হসপিটালে নিয়ে যাওয়ার তাড়া করে। ঈশার হাতে লেগে যায় রক্ত। সেই রক্ত দেখে, রিপের সেই রক্তাক্ত চেহারা দেখে সে জোরে জোরে কেঁদে ওঠে। কত বছর পরে সে এভাবে কাঁদছে, কতগুলো বছর পর। সে রিপের যাওয়া দেখে কেঁদে কেঁদে বলে, রিপ্তা, আমি অপরাধী, আমি অন্যায় করেছি। তোমাকে না জানিয়ে আমি অনেক বড় ভুল কাজ করে ফেলেছি রিপ্তা। ঈশা দাঁড়াতে পারল না। কি আশ্চর্য, তার পাও নাড়াতে পারল না। ব্যথায় ঠনঠন করে উঠল। সে আবারও কেঁদে দিল। পরি চেঁচিয়ে ডাকলো, আম্মা, রি। ঈশার কাছে কয়েকটা মহিলা এগিয়ে এলো। বলল, তোমাকেও হসপিটালে নিয়ে যেতে হবে। তোমার বাচ্চাটাও কপালে সামান্য চোট পেয়েছে। ঈশা বলল, আমার ফোন কোথায়? রিপ তার ফোন। ফোনটা পাওয়া গেল, কিন্তু ফোন তুলল না কেউ। রিপের ফোন ভেঙে যায়। পরি আওয়াজ করে কাঁদে। ঈশা ভেবেচিন্তে বলল, আমার বাচ্চাটাকে একটু বাসায় পৌঁছে দিতে পারবেন? আপনি তো আমার মায়ের মতো। বাচ্চাটা আর এই পাখিটাকে এই ঠিকানায় পৌঁছে দিন দয়া করে। আমাকে একটু সাহায্য করুন। মহিলাটি অভয় দিয়ে বলল, মা যখন ডেকেছ তখন আমি আমার কাজ করব, কিন্তু তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে। অবস্থা তো করুন। ঈশা অ্যাম্বুলেন্সে তোলা রিপকে দেখে আবার কেঁদে দিল। ডাকলো, রিপটা ওঠো না। ঈশার কাছে ফিরে এসো, প্লিজ ফিরে এসো। এত বড় শাস্তি আমায় দিও না। আমার আর কেউ নেই যে আমাকে অত ভালোবেসে আগলে রাখার মতো কেউ নেই। আমাকে এতিম করে যেও না রিপ্তা। যাওয়ার কথা ভেবো না। আমি অসহায়, খুব অসহায় তুমি ছাড়া। মানসিক অশান্তি, তার উপর ডক্টর ইমদাদের দেওয়া প্রত্যেকটা টেস্টের জন্য ভীষণ ব্যস্ত আদি।
সময়টা নিজেকে দিচ্ছে, কোনো কাজে মন বসাতে পারছে না। এত রোগের লাইন পড়ে গেছে, অন্য ডক্টরদের ওপর কাজের চাপ বেড়ে গেছে দ্বিগুণ। আদির অসুস্থতার কথা জানাই তাকে কয়েকদিন ছুটি দেওয়া হয়েছে হসপিটাল থেকে। কিন্তু আজ সে নিজের একটি কাজের জন্য হসপিটালে আসলো। পুরো হসপিটাল বোধহয় ঝাড়ু দিচ্ছে মেয়েটির শাড়ির আঁচল। কপালে আর হাতে পায়ে মেয়েটির ব্যান্ডেজ, ভালো করে হাঁটতেও পারছে না। তারপরেও মেয়েটি দৌড়ানোর চেষ্টা করছে। আদির রাগ লাগলো, সে শক্ত গলায় ডাক দিল, আর ইউ মেন্টালি সিক? এভাবে কেউ কেবিন থেকে বেরিয়ে আসে? হসপিটালের বদনাম রটানোর চেষ্টা? কেন যেন মেয়েটির চেহারা সে দেখলো না, কিন্তু চিনতে পারলো মেয়েটির সেদিকে হুঁশ নেই। সে ছুটে গেল, দুইজন নার্স তার দিকে পিছু নিল। মেয়েটি কারও বারণ শুনল না, ঢুকে পড়লো অন্য একটি কেবিনে। জাপটে গিয়ে জড়িয়ে ধরলো বেডে শুয়ে থাকা ছেলেটিকে। ছেলেটির মুখের অক্সিজেন মাস্ক সরে গেল। মেয়েটি অনবরত কাঁদতে কাঁদতে ডাকলো, রিপ্তা ওঠো না, আর কতক্ষণ এভাবে শুয়ে থাকবে? আর কতক্ষণ? আমাকে আর কাঁদাবে কত? নার্স এসেই তাকে সরানোর চেষ্টা করলো, কিন্তু সরাতে পারছে না। প্রায় অনেকক্ষণ পর যখন নার্স একজন বলল উনি মরে যাবে এমন করলে, ঈশা তখনই চুপচাপ সরে যায়। এলোমেলো কণ্ঠে বলল, না না, রিপ্তা মরবে না। আমার জন্য রিপ্তাকে বাঁচতে হবে, আমাকে আগলে রাখার জন্য, আমাকে প্রোটেক্ট করার জন্য। কেবিনের বাইরে দাঁড়িয়ে পুরো ঘটনাটা পর্যবেক্ষণ করলো আদি। ঈশা দেখার আগেই চুপচাপ সরে গেল। তালহা বেগম ছুটে এলো, রিকো ছুটে এলো, মোনাও ছুটে এলো। তালহা বেগমের আহাজারিতে ভারী হলো পরিবেশ। সব দোষ ঈশার, ওই মেয়েটা শেষ করলো সব। ঈশা অসুস্থ শরীর নিয়ে বসে পড়লো হসপিটালের করিডোরে। সুনামধন্য ডক্টর আদি চৌধুরী শুধু লুকিয়ে দেখলো মেয়েটিকে। সে তো সুস্থ সবল, দেখছিল সবাইকে। কখন হলো এত সব? আদি এগোনোর সাহস পেল না। বাইরে তুমুল বৃষ্টি, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। সময়টা মাঝরাত। রিপের জ্ঞান ফিরল। পিটপিট করে চোখ খুলতেই ফোলা ফোলা চোখ নিয়ে তার দিকে ঝুঁকে পড়ল ঈশা। কেঁদে ডাকলো, রিপ্তা। রিপ ব্যান্ডেজে মোড়ানো ঠোঁট নেড়ে অশ্রুসিক্ত নয়নে হাসার চেষ্টা করলো। ঈশা তার মাথার চুলে হাত বোলাতে বোলাতে বলল, রিপ্তা, সবাই ছিল এতক্ষণ, তুমি আরেকটু আগে জেগে উঠতে পারোনি কেন? হ্যাঁ? রিপ অবশ কণ্ঠে বলল, তুই আঘাত পেয়েছিস? ঈশা কেঁদে কেঁদে বলল, এখনো আমার কথা ভাবছো তুমি? নিজের কথা ভাবো না একটু? আমার জন্য তো তুই আছিস। এই যে কেঁদেছিস তুই এভাবে। ঈশা মাথা নাড়ল কেঁদে কেঁদে, বলল, তুমি আমাকে কাঁদালে, আমিও তোমায় কাঁদাবো। যাই হোক, এখন বলো তুমি কি খাবে? রিপ চোখ বন্ধ করে আবার খুলে ঈশাকে বলল, কিচ্ছু খাবো না, একটা আবদার আছে তোর কাছে। যদি কিছু চেয়ে বসি তুই দিবি এই মুহূর্তে? ঈশা তাড়াতাড়ি চোখের জল মুছে নিল, বলল, বলো বলো, কি চাও? দিবি তো সত্যি? ঈশা মাথা নাড়িয়ে বলল, না দেওয়ার কি আছে, আমার প্রাণটা দিয়ে হলেও তোমার আবদার আমি পূরণ করব, বলো কি চাও? রিপ মুগ্ধ চোখে তাকালো ঈশার দিকে, ক্লান্ত দুর্বল চোখে। উত্তেজনায় ঠোঁট কাঁপতে লাগলো তার। কাঁপা কাঁপা হাত তুলে ছুঁয়ে দিল ঈশার গালের এক পাশ। সেই হাত দিয়ে ঈশার এক পাশ ধরল সে। বলল, তুই কি আমাকে মারবি এখন? তখন আসলে আমি তোকে কিছু বলবো। কিভাবে বলবো? ঈশা কৌতূহল হয়ে বলল, কি রিপ্তা বলো? রিপ তার কাঁপা কাঁপা হাত দিয়ে ধরল ঈশার গালের আর এক পাশ। তার দিকে সামান্য টেনে এনে বলল, ইসু, তুই তোর মন থেকে, হৃদয় থেকে ভেবে বলতো, আমি তোর কে? তুই কে হোস আমার? আমি কে হই তোর? ঈশা কিছুক্ষণ চুপ থাকলো। প্রায় অনেকক্ষণ পর রিপের চোখ থেকে চোখ সরিয়ে আবারও তাকালো। বলল, তুমি আমার অনেক কিছু। এই এতিম মেয়েটার অভিভাবক, তার মাথার উপরের ছাদ, তার ছায়া। তুমি আমার জন্য ওপরওয়ালা প্রদত্ত নিয়ামত, আমার ভরসা স্থল। তুমি আমার মায়ের পেটের ভাই না হলেও আমার ভাইয়ের চাইতেও বেশি। তোমাকে নিয়ে আমার গর্ব হয় রিপ্তা। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার এই ইস্যুর কাছ থেকে কখনো তুমি মুখ ফিরিয়ে নিও না, দূরে ঠেলে দিও না কখনো আমায়। ঈশা বকবক করতে করতে রিপের বুকে মাথা রাখে। বলে, তুমি সুস্থ হয়ে ওঠো, তোমার একটা ছোট্ট সাজানো সংসার আমি দেখতে চাই। তোমার সব আবদার রাখবো আমি, তুমিও রাখবে কিন্তু রিপ্তা, ছোট বোনের আবদার। বলো না, রাখবে তো? বলো বলো। ইস, মেয়েটি যদি একবার, শুধু একটা বার ছেলেটির চোখের দিকে স্থির হয়ে তাকিয়ে দেখতো, তবে দেখতে পেত তার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়েছে। অশান্তিতে মাথার রগ দপদপ করছে। গরম গরম দুফোঁটা চোখের জল কানের কাছে গড়িয়ে পড়েছে। মেয়েটি দেখলো না, আজ আবারও হেরে গেল। আজ আবার তার এক বুক অব্যক্ত ভালোবাসারা প্রকাশিত হওয়ার সুযোগ পেল না। বলা হলো না, আর জানানোও হলো না। মেয়েটি তো বুঝলই না। ফোন কলের আওয়াজে দুজনের হুঁশ ফিরল। ঈশা ফোন রিসিভ করলো, সাথে সাথে ভেসে এলো পুরুষালীর কণ্ঠে একটি ভয়ার্ত বার্তা। মেয়েটি বর্দা বলে ডাকার আগেই শক্তপোক্ত ব্যক্তিত্বের বর্দার কণ্ঠে কান্নার আভাস পাওয়া গেল। ঈশা দুরু দুরু বুক নিয়ে আবার জানতে চাইল, কি হয়েছে বর্দা? আমার পরিমা? রিক অসহায় কণ্ঠে বলল,
ইসুরে পরীকে নিয়ে গেল দুজন বোরখা পরা ডাকাত। গুলি দেখিয়ে বলল তারা নাকি মেরে ফেলবে আমার মাকে, পুলিশকে না জানাতে বলেছে। কোথায় নিয়ে গেল পরীকে, কোথায়? ঈশার হাত থেকে ফোন পড়ে যায়। সে আবার কুড়িয়ে নিয়ে দৌড় লাগালো। রিপ কিছু বুঝতে পারে না। ঘুমের ওষুধ দেওয়ার তার ঘুম ভর করলো দু চোখের পাতায়। চোখ বন্ধ করার সাথে সাথে এক ফোঁটা জল গড়ালো কানের কাছে। সাদা স্বচ্ছ শুভ্র ভালোবাসারা প্রকাশিত না হওয়ার খুশির জল, কি সুন্দর। ঈশা ছুটে গেল কাঁপা কাঁপা পায়ে। ফোন বাজে তার। ওপাশ থেকে আওয়াজ এলো হাসির। ঈশা বুঝে গেল সবটা। চিৎকার দিয়ে কেঁদে উঠল। বলল, মারবেন না, ওকে মারবেন না, আমার পরিমাকে মারবেন না, সব দোষ তো আমার কলিজাটাকে মারবেন না। আজিজ চৌধুরী হো হো করে হাসলেন। বলল, যতদিন না আদি আর আইমের বিয়েটা কমপ্লিট হচ্ছে ততদিন এই মেয়েটা আমার কাছেই থাকবে। তোমাকে নাচানোর সুতো এই মেয়েটা। পরীর কান্নার আওয়াজ ভেসে আসে। সে আওয়াজে ভয় মেশানো, মনে হয় তাকে অন্ধকারে রাখা হয়েছে। ঈশা গর্জে ওঠে, আমার পরীকে আলোতে রাখুন, আধারও খুব ভয় পায়। ওকে খেলতে দিন, আমার মাটা ব্যথা পেয়েছে কপালে, ওর আদর যত্ন দরকার। একটা বাচ্চাকে কেন এত কষ্ট দিচ্ছেন? কেন বলুন তো, কেন? আমি তো সরে গিয়েছি, তাহলে কেন এত অবিচার, কেন বলুন? ঈশা অন্ধকারে ছুটে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। সে ভুলে গিয়েছে চৌধুরী বাড়ি বহু দূর। দৌড়ে যাওয়ার রাস্তাটা অতটাও সম্ভব নয়। তারপরও সে দৌড়াতে থাকলো। ঝড় বৃষ্টির মাঝে একটা মেয়ে নির্জন রাস্তায়। পায়ে কাঁটা বিঁধল, সারা শরীর ব্যথায় কুঁকিয়ে ওঠে। কিন্তু তারপরও সে দৌড় থামালো না। কারো কারো গলার আওয়াজও ভেসে এলো পেছন থেকে। কিন্তু সে তোয়াক্কা করলো না, এগিয়ে চলল। আচমকা কারো হাতের টানে সে আর এগোতে পারে না, থেমে যায়। এক রাস ঘৃণা, বিরক্তি, ক্রোধ, ক্ষোভ নিয়ে তাকালো পুরুষটির দিকে। আদি তার দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলল, এইভাবে কেউ দৌড়ায়? কোথায় যাচ্ছেন এমন সময়? কি হয়েছে বলুন তো? আদির গায়ের ধূসর রঙের শার্ট, গায়ে ল্যাপটানো, চুলগুলো চুয়ে চুয়ে পানি পড়ছে। উদ্ভ্রান্তের মতো আচরণ করলো ঈশা। আদি শার্ট সর্বশক্তি দিয়ে টান দিল, দূরে ছুঁড়ে মারলো আদিকে। আদি অবাক হলো, নিজের বুকের কাছে তাকাতেই দেখলো খসে পড়েছে কয়েকটা বোতাম। সে তারপরে ঈশার দিকে এগিয়ে গেল, বলল, পাগল হয়ে গিয়েছেন আপনি? কি করছেন এসব? কেন করছেন? এই ঝড় বৃষ্টির মাঝে এত রাতে কেউ এভাবে বের হয়? আর ইউ মেন্টালি সিক? ঈশা আর চুপ থাকতে পারল না, সর্বশক্তি দিয়ে চড় বসালো আদির গালে। কিন্তু তার পরপরই সে ঢলে পড়লো আদির দিকে। আদি অবাক হওয়ার রেস কাটিয়ে উঠতে না উঠতেই দেখতে পেল মেয়েটি এবার গুনগুন করে কাঁদছে, বসে পড়েছে রাস্তায়। ঈশা যে হাতে চড় মেরেছে আদিকে, সে হাত ছুঁয়ে ছুঁয়ে কাঁদলো। কোনো কথা বেরোল না। আদির দিকে আর তাকায় না, শুধু ডাকলো, আমার মা, পরি। আদি বসে পড়লো ঈশার সামনে। অনেকক্ষণ বসে বসে কাঁদলো ঈশাও। আদিও ততক্ষণ বসে রইল। ঈশা অনেকক্ষণ পর চোখ তুলে দেখলো আদিকে। আদি তার দিকে ততক্ষণ চেয়ে আছে, মুখটা ক্লান্ত, অবসন্ন, আঘাতপ্রাপ্ত। ঈশা দাঁড়িয়ে পড়লো, দৌড়ে দৌড়ে এগোতে লাগলো। পায়ের ব্যথাকে পাত্তা দিল না। আদি বুঝে উঠতে পারলো না কি হয়েছে মেয়েটার। আদি এবার দৌড়ে গেল মেয়েটার পিছু পিছু, শাড়ির আঁচল টেনে ধরল, তার হাতে পেঁচিয়ে নিল। তার মাথায় যন্ত্রণা লাগলো। হাতে শাড়ি পেঁচাতে পেঁচাতে ঈশাকে নিয়ে আসলো তার কাছে, তার বুকের কাছে। ঈশা আটকে গেল তার কাছে এসে। ঘৃণাসূচক শব্দ বের করলো মুখ দিয়ে, নির্লজ্জ। আদি ঈশার কথায় কান দিল না, শাড়ি হাতে পেঁচিয়ে দেখালো ঈশাকে। বলল, আপনি মিষ্টি হতেই পারেন না। মিষ্টির আমি হাতে শাড়ি পেঁচালে লজ্জা পেত। আমি কি করে আবার একই ভুল করলাম? মাথায় হাত দিয়ে আহ শব্দ বের করলো, আপনি মিষ্টি নন, কখনো না। ঈশা আর পারল না, নিজের ভার ছেড়ে দিল আদির গায়ের ওপর। মিনমিন করে বলল, ডক্টর, ফিরিয়ে দিন, আমার মাকে আমার কাছে ফিরিয়ে দিন। আদি কিছুই বুঝল না। বৃষ্টি জল ভেসে নিয়ে গেল সেই মিনমিন করে বলা কথা। আদি বুকের কাছে এসে মুখ ঠেকলো ঈশার। সে চেতনা হারালো। চেতনা হারানোর আগেই বিড়বিড় করে বলল, মা আমার, পুরি। চোখে ভাসলো ছোট্ট মেয়েটার আদুরে মুখ। কানে বাজলো একটি ডাক, আম্মা। আদি তার বুক থেকে এক হাত দিয়ে ঈশার মুখ তুলল। এক দৃষ্টি তাকিয়ে রইল। ঝড় বৃষ্টি বাদলের এক মন কেমনের রাতে আবার দেখা সাক্ষাৎ। আঘাত তার জীবনের প্রথম বৃষ্টির সাথে। চেয়ে চেয়ে থাকতে থাকতে অন্যায় বাসনা মনে জাগলো আকস্মিক। ফোঁটা ফোঁটা বৃষ্টি জল জমা মেয়েটির কপাল দেখে ঠোঁট কাঁপলো তরতর করে, কিন্তু ছুঁয়ে দেওয়া আর হলো না। এই অন্যায় বাসনা নিমেষে নিভু নিভু হয়ে এলো একটি ভাবনায়। মেয়েটি তো বিবাহিত, অন্যের স্ত্রী। আদি চৌধুরী ভালোবাসতে জানে, সে চরিত্রহীন নয়। তার বৃষ্টিকে চায় না আর। বৃষ্টি তো তার আর নেই, সে মিষ্টিকেই চায়। যেমন সত্যিই সে বৃষ্টিকে নিজের অজান্তেই ভালোবেসেছে এক সময়, বলা হয়ে ওঠেনি, বলার সুযোগ আসেনি, ঠিক তেমন সে এখন মিষ্টিকে ভালোবাসে, মিষ্টিকেই চায়।
তার বর্তমান মিষ্টি ভবিষ্যৎটাও তাকে ঘিরেই হবে। সে থাকুক বা না থাকুক, সে থেকে যাবে ডক্টরের মনে মিষ্টি হয়ে। আর এই মেয়েটি থাকবে হঠাৎ করে আচমকা আকস্মিক এক মন কেমনের সকাল সন্ধ্যা দুপুর রাত হয়ে, এক মন কেমনের রোদ হয়ে, এক মন কেমনের ব্যথা হয়ে, এক মন কেমনের হাসি হয়ে, এক মন কেমনের স্মৃতি হয়ে, এক মন কেমনের বৃষ্টি হয়ে থেকে যাবে চিরকাল। আদি মন থেকে বহু কষ্টে উচ্চারণ করে, আমাকে ছাড়া দুজনই ভালো থাকুক, তারা ভালো থাকুক আমাকে সাথে না নিয়েই। তারা ভালো থাকতো না আমার সাথে, থাকতো না। বৃষ্টির ঝিমঝিম আওয়াজের তালে তালে বিদ্যুৎ চমকাচ্ছে। দূরে কোথাও আওয়াজ করে বজ্রপাত হলো। আদির সেদিকে খেয়াল নেই। সে বিড়বিড় করে বলল, কিন্তু আমি ভালো থাকতাম বৃষ্টির সাথে। না, বৃষ্টি নয়, মিষ্টির সাথে। হ্যাঁ হ্যাঁ, মিষ্টির সাথে, কারণ মিষ্টি আমার অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গী।